চলে আসলাম চায়ের আড্ডায়। হয়তো বিভিন্ন মানুষের ভিডিও করতে দেখেন না, যাই হোক চাটা ডানা দেখাই। যা বলছিলাম, আজকে ভিন্ন এক ব্যক্তির সাথে আছি। আপনার নাম? আমার নাম এনায়েত শিকদার। নাম ওনার এনায়েত শিকদার, তবে নামেই হয়তো একটু একটু বোঝা যাচ্ছে যে কোন এক বীর, কোন এক যোদ্ধা। যুদ্ধ করছেন? আমি যুদ্ধ করি নাই, কারণ যুদ্ধের দোকান। যা বলছিলাম, নতুন ব্যক্তির নতুন দর্শনে। আচ্ছা, এই যে এত রাজনীতিক প্রেক্ষাপট, এত দেশীয় আলোচনা পর্যালোচনা, এত কিছু শিখছেন কোথায় থেকে? এটুকু সেটা আমি তো আগেই বলছি, আমি বাম রাজনীতি করি এবং আমি রাজনীতি করছেন? আমি রাজনীতি করছি। এখন কি করেন? এখনো রাজনীতি করি। এই যে এখন রিক্সা চালান? এখন রিক্সাও চালাই, রাজনীতি করি। বুঝতেই পারছেন? বাম রাজনীতি, বামে কোনো আমি ডানে ডানে। আচ্ছা, আমি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। কমিউনিস্ট পার্টি করছেন? এখনো করি। অর্থাৎ বাম রাজনীতি। আচ্ছা, তো এই শিক্ষার পিছনে আপনি যে শিক্ষিত একজন ব্যক্তি, এই শিক্ষার দিক থেকে দীক্ষিত হলেন কিভাবে? আমি দর্শন করছি, বই পড়ছি। কার কার দর্শন করছেন? আমি দর্শন করছি কার্ল মার্ক্সের, দর্শন করছি লেনিনের, দর্শন করছি স্টালিনের, দর্শন করছি মাস্টারদা সূর্য সেনের, দর্শন করছি ক্ষুদিরামের। ভারত। কার দর্শন থেকে কি কি শিখছেন? কার দর্শন? সংস্কৃতির সমাজ পরিবর্তন হয়, সমাজের মানুষ শোষণ কিভাবে মুক্ত হয়, এই বসা। হ্যাঁ, তারপরে এই দর্শন করে আমি রাজনৈতিক শিক্ষা করি। সেখান থেকে কি রাজনীতির দিকে আসছেন? হ্যাঁ, আর সেখান থেকে রাজনীতি। শিক্ষা জীবনে কত দূর উঠছিলেন? শিক্ষা জীবনে এসএসসি পরীক্ষা দিয়েছি, পাশ করিনি। মিথ্যা কথা বলে লাভ নেই। কত সালে এসএসসি পরীক্ষা দিয়েছেন? আমি 1976। 76 এসএসসি পরীক্ষা দিয়েছেন। তখন তৎকালীন সময়ে এসএসসি দিয়েছিলেন তিনি। আসলে শিক্ষার দিক থেকে কত দূর এগিয়ে গেছিলেন তৎকালীন সময়ে, নতুন বাংলাদেশের পিরিয়ডে? আচ্ছা, তারপরে আপনার গল্পটা যদি আপনি। তারপরে আমার বাবা রিটায়ার্ড হইলো, আমি বরিশাল টেক্সটাইল মিলে চাকরি নিলাম। টেক্সটাইল মিলের ওই জায়গায় চাকরি নিয়ে আমি সাম্যবাদের ট্রেড ইউনিয়ন, বাংলাদেশ সাম্যবাদ ট্রেড ইউনিয়ন করার পর তখন আমার বিয়েরও মানুষ একবার হুলিয়াদারি করবো। হুলিয়াদারি করার পর আমি দেশান্তরে নিলাম। দেশান্তরে নিলাম পর আবার বাংলাদেশ আসলাম। বাংলাদেশে আমার ট্রেড ইউনিয়নেরই নেই, আমার শ্রমিক সংগঠন চলছে। এর মধ্যবিত্ত দিয়ে আবার আসলো এর সাথে সময় চাকরি নিলাম। আবার এর সাথেও ওই ব্যাপক এক কায়দায় শ্রমিকের উপর নির্যাতন। তা আমার যেখানেই আমার কথা হয়েছে, যেখানে আমি ধাক্কা পাবো, শ্রমিকের আঘাত পাবো, সেখানেই আমি নামবো। সে জায়গায় মানুষ একদম থাকবে। যেমন রবীন্দ্রনাথ একটা গল্প লিখে গেছেন, বই লিখে গেছেন, একলা চলো একলা চলো, যদি তোমার সাথে কেউ না যায় তবু তুমি একলা চলো একলা চলো। আমরা সেই একলা চলো একলা চলো, ডাক দিলে কেউ না শোনে। ডাক দিলে যদি কেউ না শোনে তো ওই একলাই চলো, একলাই প্রতিবাদ করি, একলাই আন্দোলন করি। কেউ না শুনলে কী করবো? আমার আন্দোলন, আমার প্রতিবাদ, এটা আমারই করতে হবে। অটোর বন্ধ প্রতিবাদ, এটা আমার। মিল বন্ধ করছেন, মিলে শ্রমিক ছিলাম, মিলটা আমার, আমি শ্রমিক। ওটা আন্দোলন তো আর আন্দোলন করবে না। এখন যদি বলে কেউ টাকা দেবে কয় হাজার, আমার আন্দোলনে কে টাকা দেবে? কে দেবে টাকা? আর কিছু দালাল সংগঠন তারা টাকা দিয়া পকেটে পারে। আমি জানি এটা, যারা আমাকে ডাক দেবে টাকা দিয়া যে তোমার 500 টাকা দেবে, তুমি আমার সাথে, তারা তো আমার আন্দোলন করবে না, তাদের সিদ্ধি উদ্ধার করবে। তা আমি সে জায়গায় যাবো কেন? আমি যাবো আমার আন্দোলনে। এখন এই জনগণ, সাধারণ শ্রমিক যদি বুঝতো যে আমার লোককে, আমার আন্দোলনকে, ওইটা যদি সাধারণ জনগণ বুঝতো, তাতে সমাজ পরিবর্তন নেই, তাতে অত ইউ লাগছে না। কিন্তু জনগণ এখনো বোঝে নাই, বুঝতে ওঠে নাই। এই দেখেন, আওয়ামী লীগ গেছে, এখন কয় কি কয় আওয়ামী লীগই ভালো আছে, কতক্ষণকার জামাতি ভালো আসলে, কতক্ষণকার এরশাদি ভালো আসলে, কতক্ষণকার বিএনপি ভালো আসলে, বুঝলেন? এখন জনগণ দেখে দেখে এইটাই ভালো। এত ভালো লোকগুলো মেরে গলা জুতার মালা দিয়ে নামাইছে কেন? তারে আবার কয় ভালো। জনগণ কি করবে? জনগণ তো এই খুশি, জনগণ এখনো বুঝে না। যে দেশে এখনো সরকার বলছে এই দেশের শিক্ষিত হার বেশি, আমি এখনো দেখি এই দেশে 70% উপরে কোনো শিক্ষা নাই। যেগুলো আমি শিক্ষা করতে গেলাম, শিক্ষিত শিক্ষা না, ওগুলো কুসংস্কার শিক্ষা। আচ্ছা, এই যে দেশের মধ্যে বৈদেশিক প্রভাব, এই বিষয় নিয়ে আপনাকে তো দীর্ঘ আলোচনা করা দেখলাম।
এটা কিভাবে দেখেন, কোন দৃষ্টিতে দেখেন? আবার সমাজতন্ত্র, পুঁজিবাদ এই নিয়ে যেগুলো আলোচনা করেন, তো এই বিষয়টা যদি বলতেন যে কোনটা দেশের জন্য ভালো, কোনটা দেশের জন্য খারাপ। বহির বিশ্বে আপনি দেখেন, আপনি ইরানের কথা বলবেন, ইরানে আগে কিন্তু 1979-তে কিন্তু আয়াতুল্লাহ রুহুল খমেনি ছিল, আয়াতুল্লাহ আলী না, আয়াতুল্লাহ আলীর বাপে। হ্যাঁ, তখন ইরাকে কিন্তু যুদ্ধ হয়েছিল, যুদ্ধ হওয়ার পর যুদ্ধ মীমাংসা করতে জিয়াউর রহমান গেছিল। সেখানে ছিল বাদশাহ শাহিন, কিন্তু দুজনা আমেরিকা এই ছিল। তখন এই আয়াতুল্লাহ রুহুলের হটাইয়া সেখানে আমেরিকার এক দালাল বসাই দিয়েছে। ওইটারে দেখেন 89-তে আবার তারা গণঅভ্যর্থন করে সে দালাল উৎখাত করে আয়াতুল্লাহ আলীর ক্ষমতায় বসাইছে। এটা হচ্ছে ইসলামের বিপ্লবী সমাজতন্ত্র। তারা কেউ খাইয়ে থাকে, কেউ না খাইয়ে থাকে না, এবং তাদের ট্রেনিং, তাদের বিজ্ঞান, সে প্রকৌশলীকে বিকাশ করিয়া তার বিজ্ঞান অর্জন করে। আর আমাদের দেশে করি কি, আন্তর্জাতিক আমরা বিজ্ঞান যে অর্জন করে তাকে বৈদেশিক মুদ্রা দিয়ে মেধা বিক্রি করি, তাদেরকে মেধা বিক্রি করি। হ্যাঁ, হ্যাঁ, রাইট, রাইট। এই মেধা বিক্রি করে আমাদের দেশকে ধ্বংস করি। আমরা কাছে আমেরিকার কাছে ধরা, যুক্তরাষ্ট্র যে দেশে আছে সে দেশে কেলেঙ্কার ছাড়া নাই। উনি চায় এই দেশে একটা অরাজকতা হোক, একটা গেরিলা সৃষ্টি করে আমি অস্ত্র ব্যস্তার। যখন আপনি গেরিলা আয় কোন সময়, যুদ্ধ আয় কোন সময়, যখন মানুষ খাইতে পায় না, কষ্ট হয়, না খাইয়ে থাকে, তখনই তো একটা যুদ্ধ হয়। যেমন 1971 সালে মানুষ না খাইয়ে রয়েছে, তখনই তো যুদ্ধ নামছে। এর আগে কিন্তু যুদ্ধ হয় না। আমি যদি ভালো থাকি, ভালো খাই, তা আমি আন্দোলনে নামবো? আমার আন্দোলনের দরকার আছে। এই জন্য আমেরিকার এদের যে যে দেশে আছে, আর ইরান তো বললে গেছে, সারা ইরান বলছিল একবার যে বাংলাদেশের সাথে আমার দেশে নাই। তখন এই ইউনুস সাহেব ইরানকে বলছিল যে ইরান সন্ত্রাস এবং আমেরিকার উপর কাছে সাপোর্ট দেয়, যার ফলে আমাদের দেশে একখান জাহাজও আটকাই গেছে। না, মাঝে আরেকটা কথা কি যেন বলছেন দেশের বিষয়টা নিয়ে, দেশের কৃষক শ্রমিকদেরকে নিয়ে। হ্যাঁ। তাহলে কৃষক শ্রমিকের উন্নতি হলে আমাদের কৃষি সম্পদটা যাতে উন্নয়ন করে, তা আমাদের তো কৃষি ভাতাও লাগে না, আমাদের ওই ফ্যামিলি কার্ডও লাগে না, বয়স্ক ভাতাও লাগে না, শিল্প যদি থাকে আমাদের কোনো ভাতাই লাগে না। আমাদের দেশে শিল্প তো অর্জন, শিল্প কাজ করিয়া ছেলে মানে কাজ করিয়া বিকশিত হইবে, বিদেশে রপ্তানি করবে, বাহিরের পুঁজি আমদানি করবে। আর বাহিরের গুণে আমদানি করিয়া, বাহিরের যদি আমরা পুঁজি রপ্তানি করি, তাই সে আর আমদানি করি আমরা বাহির দেয়া, সে আমদানি করি আসলে সে দেশ তো ভালো থাকে না। আমাদের দেশের শিল্প উৎপাদনের শিল্প কলকারখানা, তাদের এই যেমন পোশাক শিল্প, গার্মেন্টস, দেখেন গার্মেন্টসের শিল্পতে পোশাকে আমরা বিদেশে রপ্তানি করি, ওইটা রিজার্ভাই ওইটিতে আমরা চলি। কিন্তু ওইটা তো তিনি বাহিরে কোনে আনি, বাহিরে কোনো আইনটা তো ওইটাতে বেশি, তা আমরা কি হইল, আমাদের দেশ কই নয়। আমাদের দেশে মেট্রো রেলের দরকার নাই, বড় ফেলারে এত গাড়িরও দরকার নাই। এককালীন আমি একটা কিউবার বই পাইছি, আমি মালদ্বীপের একটা বই পড়ছি। মালদ্বীপ এমন একটা দেশ ছিল, সেখানে এক শুটকি মাছ ছাড়া উপায় ছিল না। একটা দ্বীপের মাঝে মালদ্বীপ, ভারতের অন্য রাষ্ট্র। এখন তো মালদ্বীপ ও জায়গায় এনজিও গিয়েছিল, এনজিওকে গ্রহণ করে নাই। তারা কষ্ট করবে, তারা এনজিওর টাকা হাতে নেবে না। সেই মালদ্বীপ শুটকি মাছ বিক্রি করিয়া ডেভেলপমেন্ট হইতে পারে, আমরা কেন পারবো না? আমাদের দেশে কয়লার খনি, লোহার খনি, তামার খনি, গ্যাসের খনি, তারপর এই তেলের খনি, তারপর চিংড়ি মাছের খনি। চিংড়ি মাছের যে দাম বেশি, স্বর্ণের চাইতেও বেশি মূল্য চিংড়ি মাছ। তা আমরা কেন গরিব হবো? এটা গরিব আমাদেরকে কিছু লোক আছে, তারা বুঝেও গরিবকে রাখে, টাকা পকেটে হাতাবার জন্য সিন্ডিকেটে। এই যেমন আমি পেঁয়াজ এখন বর্তমানে চলতে আছে উত্তরবঙ্গে 10 টাকা কেজি। এই 10 টাকা কেজি এখানে 30 টাকা 35 টাকা বেচে। এই টাকাটা কি কৃষকে পাইছে? মূল্যটা পাইছে? কৃষকে পায় নাই। এই আলুর দামটা কি কৃষক পাইছে? আলুর খেতে যাই দেন 5 টাকা 6 টাকা আলুর কেজি, এখানে বেচে কত 20টা 30টা আলুর কেজি। তা মূল্যটা পাইছে, তা কৃষক ডেভেলপমেন্ট হবে। এই মাঝখানের টাকাটা কই দেয়? আমরা বলছি এই মাঝখানের টাকাটা সমন্বয় করিয়া এইটাই করো, কৃষির মধ্যে সিন্ডিকেট ভাঙবো। এখন
এখন যে দল আসে তারা সিন্ডিকেটে ভাঙবে। সিন্ডিকেট কারা? সিন্ডিকেটটা কি? সিন্ডিকেট কারা? তারাই জানে না সিন্ডিকেট কারা। অবশ্যই তারা জানে সিন্ডিকেট ভাঙবে না, তাদের স্বার্থে আঘাত হোক। আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাতের দিয়ে এই সিন্ডিকেট ভাঙতে তারা রাজি না। কেন ভাঙবে না? ভাঙতে চায় না। আর কয়েকগুলোকে পারিনি, এরা কি জুলুম। আবার অনেকে বলতো জনগণে একা কি করবে, রাষ্ট্র তো একা চালায় না, রাষ্ট্র দপ্তর আছে না, তাহলে সংসদ গঠিত হয় কেমন? কিন্তু অন্য রাষ্ট্র পারে, আমরা পারবো না। যেমন আচ্ছা, এমন কোন রাষ্ট্র আছে যে রাষ্ট্র বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে গঠিত হয়ে তারা এগিয়ে গেছে বাংলাদেশের চেয়ে? এগিয়ে গেছে, যেমন মালয়েশিয়া, যেমন কিউবা, তারা এগিয়ে গেছে। যেমন মালদ্বীপ বাংলাদেশের পরে হয়েছে, তারা এগিয়ে গেছে কেন? তারা এগিয়ে গেছে কেন? আচ্ছা, কোনো জাতি স্বশিক্ষায় শিক্ষা সহ কোনো জাতিকে এগিয়ে নিতে মৌলিক কি কি বিষয় প্রয়োজন আপনার মতে, আপনার দর্শনে? আমার দর্শনে জাতিকে শিক্ষা দিয়া, সে শিক্ষা প্রগতিশীল শিক্ষা দিয়া তাদেরকে সামনে নেওয়া। প্রগতিশীল শিক্ষা দিয়া যাতে শিক্ষাবিদদেরকেও তারা ভাগ করতে, একটা প্রগতিশীল শিক্ষা, একটা হচ্ছে প্রক্রিয়া শিক্ষা। তা আমাদের দেশে বলেন। মেজারমেন্ট লুকিয়ে হয়েছে প্রক্রিয়া শিক্ষার দিকে, কিন্তু প্রগতিশীল শিক্ষা নাই, প্রগতিশীল শিক্ষা নাই। প্রগতিশীল শিক্ষা দেশেই অর্জন করছে, সেই দেশেই ডেভেলপমেন্ট করছে। আমরা বুঝতেছি। এখন আমাদের শিক্ষা অঙ্কনটা গেছে প্রক্রিয়া শিক্ষা, এখন বাণিজ্য বিভাগ। যে দেশের শিক্ষা বাণিজ্য বিভাগ হয় সে জায়গায় তো ডেভেলপমেন্ট হওয়ার আশা করা এটা ভাগ্যের জোর, অবাস্তব। এদেশের প্রকৌশলী যে দেশের শিক্ষা হবে কেন? শিক্ষা থাকবে এক মিনিট। যেমন এদের মধ্যে আমি পাইছি রাশিয়ার বইতে, সেখানে শতকরা 99% শিক্ষিত। তারা এমন শিক্ষা দিয়েছে প্রগতিশীলের দিকে, তারা রাজনীতি, তাদের টেকনিক্যাল, তাদের সমাজ, তাদের আপনার ওই আর্ম, তাদের গেরিলা, সব দিক দিয়ে তারা ফিটে। আর আমাদের দেশে প্রকৃতির দিক কীভাবে ধাবইয়া, কীভাবে মন্ত্রী হবে, কীভাবে লুটে খাবো, কীভাবে পকেটের টাকা দেবো। আমাদের দেশের শিক্ষায় একটা কথা কি, আপনার এক কবি লিখে গেছিল যে মেঘাইল মধুসূদন দত্ত লিখে বলছিল যে নেতার সেদনা নেতা হও, নেতৃত্ব দেয়, নেতা সেদনা। আমাদের দেশের নেতারা নেতৃত্ব দেয় না, নেতা সেজে বই রয়েছে পকেটের টাকা নিয়ে। বর্তমান সময় দেশে কি হচ্ছে বা না হচ্ছে, কোন শ্রেণী কেমন আছে বা না আছে, এই সাম্প্রতিক সময়ের জ্ঞান আপনি কিভাবে অর্জন করেন? এই সাম্প্রতিক জ্ঞান ব্যাপারে দিকে আমার জীবনে আমি বহুত কষ্ট করছি, আমার ভাই রাজনৈতিক জীবনে আমি বহুত কষ্ট করছি। আমি লেখতে হবে ওই আসলে কিন্তু তাল স্বর্গ নয় ফুলান না, আমি ময়মনসিংহ ওই দিকে, দুর্গাপুর ওই দিকে বিক্রি করছি বিভিন্ন দেশে, কারণ আমার তো বাবার টাকা নাই। তো ওই ফুল বিক্রি করে বোর্ডিং রাখছি, ওই যে খাইছি আর দেখছি যে দেশের সমাজটা কীভাবে চলে, কীভাবে মানুষ কোন জায়গায় আসে। এই ঘুরতে কিন্তু টাকা লাগে, তা আমার টাকা নাই বিদ্যে নেই, আমি হকারি সাপোর্ট তো কিন্তু ফুল নিছি, ফুল নিয়ে বিক্রি করছি, কিছু লেস পেতে নিয়ে ওই দেশ বিদেশে ঘুরছি আর দেখছি যে সমাজটা কিভাবে চলতে। কিন্তু শিক্ষা নিতে আপনি যদি পৃথিবী না করেন, সমাজ না করেন, সমাজের লোক কি অবস্থানে আছে না করেন, তা আপনি ঘরে বসে কিছু পাবেন না। আচ্ছা, তৎকালীন সময় থেকে আপনি যখন এই দর্শনে বের হয়েছিলেন, তৎকালীন সময় থেকে বর্তমান সময় অবধি সমাজের চিত্র আপনার মতে কেমন দেখতে পাচ্ছেন? তৎকালীন এবং বর্তমানের চিত্রর দিকে কেরমেশের গতি ভয়াবহর দিকে, ভালোর দিকে যাচ্ছে না, ভয়াবহর দিকে যাচ্ছে, মানুষ আতঙ্কার দিকে আছে। চিত্র যেমন মানুষ দিন দিন কাজ হারায়, দিন দিন মানুষ বেকারত্ব হয়। এই বেকারত্বটা আসছেই মানুষ দরিদ্রের দিকে ঝাঁপিয়ে পড়ে এবং রাষ্ট্রও দরিদ্র দিকে যায়। রাষ্ট্র যদি কাজ না থাকে, রাষ্ট্র আপনার ডেভেলপমেন্ট করবে। শ্রমিকের যদি কাজ না থাকে, কথা আছে না যে কি স্বাধীন পাইলাম রে আমরা বাংলাদেশে ভাই, কৃষকের নাই রে জমি, শ্রমিকের নাই কাজ, তাঁতির হাতে বস্ত্র নাই রে, জেলে পায় না মাছ। কুমার পায় না মাটি বাইরে, কর্মকারে নাই লোহা। কি স্বাধীন পাইলাম রে আমরা বাংলাদেশে ভাই, কি স্বাধীন। সারাদিনে এখন কি পরিমাণ ইনকাম হয় আপনার এই ঘুরে ফিরে? আপনি যে গাড়ি চালান, কি পরিমাণ ইনকাম হয়? এবং গাড়ির জমা দিয়ে আমি 400, 500, 600 টাকা পাই। এতে কি সংসার চলে আপনার?
আমার আমার সংসার ছোট সংসার চলে। আমি 5,000 টাকা বাড়ি দিই, মেয়ের বাসায় থাকি, ওখানে মেয়ের দিয়ে 3,500 আমার খাওয়া নিয়ে, সে প্ল্যানটা লইছে আমি আমার 3,500 আর একটা নাতনি আছে ক্লাস 6-এ পড়ে, পরে আমি 500 টাকা ডেলি 20 টাকা ছাড়া 500 টাকা স্কুলের বেতন দিই। আচ্ছা, তাছাড়া বাড়ির ছেলে সন্তান বা বাড়িওয়ালি? বাড়ির 2টি, একটা ছেলে আর ছেলের মা। হ্যাঁ, তো বাড়ি বাকিরা চলে কিভাবে? ওই 5,000 টাকা দিই, ওই টাকা দিয়েই চলে। আর একটা বিষয়, আপনি মূলত রাজনীতিবিদ, রাজনীতির সাথে আছেন, রাজনৈতিক বক্তব্য, রাজনৈতিক পর্যালোচনা, রাজনৈতিক প্রেক্ষাপটের উপরে আপনার সারাদিনের সময় কাটে। দেশকে এগিয়ে নিতে বর্তমান সমাজ ব্যবস্থা, বর্তমান সমাজের নাগরিক এবং সরকারের কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন? সরকারের পদক্ষেপ নেওয়া, এটা হইল জনগণ, এই ব্যবস্থা পাল্টাইলে জনগণের ক্ষিপ্ত হওয়া লাগবে। রাষ্ট্রের জনগণ সেই সাম্যবাদের ধারা যাইতে হবে, এবং এই দেশের যে রাষ্ট্র ব্যবস্থার যে সরকার, তার তো সাম্যবাদের ধারা না। আমেরিকার লেদুবৃত্তি শিখতে হবে। আমেরিকার লেদুবৃত্তি যে দেশে আছে সাম্রাজ্যবাদের আওতার অধীনে, সে দেশ আশা কিভাবে করা, পুঁজিবাদের যেটা নাকি, যেটা পুঁজিবাদের। এদেশ যদি এগাই নিতে যায়, পুঁজিবাদ ছাড়তে হবে, পুঁজিবাদ ধ্বংস হয়ে যেতে, যেমন একজনের খাওয়াইয়া একজন, সে বাড়ি 10টা লইয়া দখল করতে, কিন্তু তার খাওয়াইয়া, যেমন জহির ইসলাম খায়, এক ছেলে এই মানুষকে জিম্মি করে রাখছে, টাকাকে জিম্মি করে রাখছে। এইগুলো ছুটাইতে হবে যদি মানুষ দারিদ্র মুক্ত করতে। এইগুলো আর বেশি সংখ্যা এই সিএনজির জন্য আমি আন্দোলন করছিলাম সেই সময়, যখন ছিল ডিজেলে ছিল, তখন বেবি ট্যাক্সি ছিল, তখন এই সিএনজির জন্য আমি আন্দোলন। তখন খালেদা গিয়েছে সিএনজি, তারা তো অনেকে লাফাইছিল সিএনজি সস্তা পাবো, এখন বোঝে কি সস্তাটা, এখন তারা অনুভব করে। 120 টাকা জমা ছিল, আরে সিএনজি সরকার নির্ধারিত করছে 660 টাকা জমা। আচ্ছা, আর একটা বিষয় আপনার কাছে জিজ্ঞাসা করি, বর্তমান ঢাকার নিত্যদিনের চিত্র হিসেবে জ্যাম তো পিছনে লেগেই আছে, দাম থাকবে, এর সাথে সংকট আছেই। এত ফ্লাইওভার, এত এক্সপ্রেসওয়ে, সাথে মেট্রো রেল, এত কিছু হওয়া সত্ত্বেও এই জ্যাম কিভাবে এড়ানো যায় আপনার দর্শনে? আমার দর্শনে যেমন আপনার জাল ব্যাপারের দিকে, মানুষ বেকারত্ব, যে একটু সময় পায় সে বিকালে ঘুরতে যায়, যেটা যায় সে বাসায় অনুবাদ করে সে ঘুরতে যায়, ঘুরতে যায় গাড়ি জুতারে দাম বাড়ায়। আর মানুষ যদি কাজের মাধ্যমে থাকে তা সে ঘোরারও সময় পায় না, আর রোডে দামও থাকে না। বিষয়টা হইলে বেকারত্ব কারণে এই দাম লাগে। যেমন আমি আজকাল আমার কাজ নাই, গেলাম ঘুরতে, আমার নান ওই মানুষও ঘুরতে গেলে খেতে গাড়ি, আর বেশি গেলে গাড়িতে। এখন দাম কমাইতে হইলে এই গাড়ি কমাইতে হইবে সরকারের। গাড়ি কত সিরিয়ালে গাড়ি চলে, কেউ গাড়ি এখন তেলের সংকট, ওই জন্য ইঞ্জিনের গাড়িগুলো কম, কিন্তু কোনোটার সাথে কোনোটা কম না। আচ্ছা, অনেকের বাড়িতে যারা গভর্নমেন্টে চাকরি করেন, অর্থের দিক থেকে খুবই সমৃদ্ধ হয়েছেন, আবার অনেকেই সম্ভ্রান্ত পরিবারের ব্যক্তিবর্গ, তাদের বাড়িতে দেখা যায় যে প্রতি ব্যক্তিতে পার পার্সনে একটা করে প্রাইভেট কার বা এমন একের অধিকও দেখা যায়। কেউ রেস্টটাও আছে। এটা কি আমাদের এই জ্যামের নিরসন করা সম্ভব? এই গতি যদি থাকে, এই গতি থাকলে নিরসন করা সম্ভব না। যেমন সরকারি চাকরি করে, তার সরকারি দেবেন, সরকার গাড়িটাকে দিতে, তো ওই সরকারি গাড়ি সে ব্যবহার করুক, তার তো পার্সোনাল আবার 2টা কেনার দরকার না। ওই কিনতে গেলেই তো তখন দামে অর্থনৈতিক ধ্বংস, তেলের ক্ষতি। চলমান সংকটে শ্রমিকদের জন্য কি করা যায়? আমি তো আগেই আপনাকে বললাম যে চলমান সংকটের জন্য শ্রমিকের শিল্প ছাড়া কোনো কাজ নেই। আপনি যতই অর্থনৈতিক চাঙ্গা করেন, যতই উন্নত করেন, যে দেশে শিল্প না থাকে সে দেশ উন্নত হয় না। আমি কোথায় ইতিহাস দেয়নি, আমি চীনের ইতিহাস পড়ছি, মালয়েশিয়ার ইতিহাস পড়ছি, আমি যে কোনো ইতিহাসে পাইনি যে শিল্প ছাড়া দেশ উন্নয়ন হয়। এটা হলে কাল্পনিক কথা আর বাটপারি কথা, এটা হলে বাটপারি কথা। উন্নয়ন এক শিল্প, নাহলে কৃষক, এই দুটো যদি না থাকে তা উন্নয়ন দেখাই যায় না। আর যদি উন্নয়নে এই দেখাম, এটা হচ্ছে বাটপারি কথাবার্তা। আমি মৃত্যুর জন্য ভয় করি না, আমি অনেক দেখছেন, আমি মৃত্যুর জন্য ভয় করি না। তাহলে 72 সনে আমার গুলি দিয়ে মারছে, আমি হুলিয়া দাঁড়িয়ে খেয়ে গেলাম। আপনি মূলত এই যে সেবা দান,
সাহায্য সহযোগিতা প্রদান গভর্নমেন্ট থেকে, এইটার বিপরীতে বলতে চাচ্ছেন যে দেশে কর্মসংস্থান তৈরি করা এবং শিল্প সংস্থান তৈরি করা, শিল্প কাঠামোর দিক থেকে আরো সমৃদ্ধ করা দেশ। সমৃদ্ধ করা। তো দেশে যখন উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে শিল্প তৈরিতে সরকার অর্থ বিনিয়োগ করে, তখন দেখা যায় অনেকেই এই অর্থ আত্মসাৎ করে। এইটা আপনার দৃষ্টিতে, আপনার দর্শনে কিভাবে সমাধান আনা যায়? এই যখন শিল্পর দিকে শিল্প অর্থ আত্মসাৎ করে, এরা আত্মসাৎ তো সাধারণ জনগণ করে না, যারা ক্ষমতা থাকে তারাই করে। তারা দেখে না, যারা ক্ষমতা থাকে তারাই করে। আমার একটা কথা আমি বললাম না যে আমি যে দেশকে ভালো ভালো চাই, দেশের আমি কি উপহার দিচ্ছি, দেশের ওই জায়গায় আমরা ভালো মানুষ উপহার দিতে পারি না। আমি জানি আমাদের ওই জায়গায় যাতে ভালো লোক যাতে আমরা উপহার দিতাম, তাই দেশকে ভালোবাসি পাইতাম, যে ছাড়া আর কিছু ওই জায়গায় তো আমরা যাইতে পারি। ওই অনেক ভালো দেখছি, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ভালো দেখছি। ভালো মানুষ এই দেশে ঢুকে মারতে, যেমন মুজাফফর স্যার, টিপু বিশ্বাস, হাসান ফকির, ভালো মানুষ নেন। এদেরকে আপনার সাংবাদিক তো ভাইরা চেনেন। দেশে নাকি ভালো মানুষের মূল্য নাই, আসলে কি তাই? মূল্য নাই তো মূল্য এখন দেখতে আসে না তারা, ভালো মানুষ অর্থ যোগাইতে পারে না, আমরা ওই জায়গায় যাইতে পারি না। আমার কথা হয়েছে শিল্প উন্নয়ন গরুক, কৃষক খামার গরুক, এই প্রকৌশলী বিশ্ববিদ্যালয়কে রূপান্তরিত করুক, তার দেশ উন্নত হইবে, দেশে হাহাকার থাকবে না, গাড়ির চাপও কমো। তখন আমি যদি একটা কর্ম পাই, 15,000 20,000 টাকার বেতন কর্ম পাই, তা ওখানে এই গাড়িতে আসবো না, আমি ওই কর্মটা ধরিয়ে রাখবো, আমার দেশ উন্নত হইল, আমিও চললাম, রাষ্ট্রও চলবে। তখন যানজট আজকেই কমে যাবে, গাড়ি ওই জং পরিয়ে দেবে, বাসের ড্রাইভার হেল্পাররা এত থাকবে না যে আমরা চাকরি পেয়ে জানে যাই, তোর গাড়ি তুই চালা। উদ্যোক্তাদের জন্য, মার্কেট তৈরির জন্য এবং কর্মসংস্থান তৈরির জন্য, শিল্পায়নের জন্য দেশে কি কি শিল্প কাঠামো বর্তমান সময়ে আপনার নজরে যা পড়তেছে, কি কি শিল্প কাঠামো আনা প্রয়োজন? দেশের মার্কেট তো না, শিল্প, দেশের শিল্প যেমন আমাদের এককালীন ছিল পাটকে সোনালী আঁশ বলতাম আমরা, এবং একটা এশিয়া টেক্সটাইল ছিল, যে টেক্সটাইলে আমরা আপনার চীনের সাথে টক্কর দিয়ে আমরা পবলিন কাপড় তৈরি করছিলাম, সেই টেক্সটাইল মিল আজ বিলুপ্ত হইয়া, যা চীনকে টক্কর দিয়ে আমাদের এই এশিয়ার টেক্সটাইলের কাপড় নিত সারা বিশ্বে, যেমন কাপড়ের মিল। এই দেখেন ভারতের লাগে চুক্তি করিয়া, ভারতের বুদ্ধি দিতে তোমরা পাটের কল বানা, এখন ভারত তো পাটের করা আছে না, এখন বর্তমানে দাঁড়িয়ে দেখেন ভারতে যে পাটের কল করছে চটকল, সারা বিশ্বে অত বড় চটকল নাই। এই যখন শেখ হাসিনা, যখন আপনার শেখ হাসিনা বলছে চিনির দাম কেন, আমাদের বাংলাদেশের চিনির দাম হচ্ছে 52 টাকা, আর ভারতের চিনি আসলে 32 টাকা। এখন ভারতে কমতেছে কেন, যে ওই 52 টাকার চিনি কিনবে না, আর 32 টাকা কিনবে, আর সম্পদ ধ্বংস হয়ে যায়। আমরা কি করছি, আমাদের চিনির কল বন্ধ করিয়া এই ভারত দিকে আরো আমদানি করিয়া, এখন ভারতের চিনি আমরা 150 টাকা খাই, আর আমাদের চিনির কলে জমতেছে পরিস্থিতি। আচ্ছা, এখন যেহেতু আপনার দর্শন, আপনাকে নিয়ে আজকের এই কথা বলা, আপনার পরবর্তী ভবিষ্যৎ এবং পরবর্তী পরিকল্পনা কি? আমার পরিবর্তন কল্পনা আমার এক ধরনের, যেমন ওই আপনার ভারতের মুখ্যমন্ত্রী ছিল এই ভট্টাচার্য, বৌদ্ধ ভট্টাচার্য, উনি বলছিল 11 বার মুখ্যমন্ত্রী ছিল, মমতা ব্যানার্জির সাথে উনি হারছে। ওনার একটা ধ্যান ধারণা ছিল যে আমার সেই শিল্প গর্ব, কলিকাতায় আমি শিল্প গর্ব, ওনার সেই শিল্প ধারণা ছিল। উনি কোনো অ্যাম্বুলেন্স ওনার অফিসের দ্বারা করতো, উনি শিল্প কিভাবে গঠন করবে। তা আমাদের ধারণা যে শিল্প কিভাবে বিকাশ হবে, আমাদের জনগণ কিভাবে। আমাদের এই ভিডিওর মধ্যে ইন্টারাপ্ট হচ্ছে হলো আর একজন রাজনৈতিক ব্যক্তি চলে আসছেন, তিনি সিএনজি চালান, তিনি একজন ভাইরাল ব্যক্তি। তো উভয় ভাইরাল ব্যক্তি একটা টক শোর বিষয়ে আলোচনা হচ্ছে। যাই হোক, হ্যাঁ, আপনি যা বলছিলেন। আমারও আমরা মৃত্যুর আগ পর্যন্ত আমরা দেখতে চাই আমাদের নিজের ব্যক্তিত্ব সত্য না, যে জনগণ শিল্প করুক এবং কৃষিকে উন্নয়ন করুক, প্রকৌশলী বিশ্ববিদ্যালয়কে রূপান্তরিত করুক, তা আমাদের ডেভেলপমেন্ট হবে। আমরা যদি কই খেলিকে উন্নয়ন এগুলো না। হ্যাঁ, খুবই সুন্দর বলছেন দেশ উন্নয়ন নিয়ে। এখন আমি জানতে চাচ্ছি, রাজনীতিতে আপনি আগাতে পারলেন না কেন, এবং সামনের রাজনীতি আপনার কেমন হবে, এবং আপনার সামনের ভবিষ্যৎ কেমন দেখতেছেন? আমরা তো রাজনীতিকে, আমরা তো নেতা হইতে চাই না, বড় বড় নেতা উচ্চ সুরে, আমরা চাই শ্রমিক, আমাদের শ্রমিক মুক্তি।
আমরা যদি শ্রীমতী মুক্তি না পাই তা আমরা আমরা সামনে অগ্রসর হবো কেন? এবং জনগণ যখন বুঝবে তখন আসবে, জনগণ বুঝবে না তখন আসবে না। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। সামনের সময়টা যেহেতু বয়স হয়ে গেছে, সামনের সময়টা কিভাবে কাটাবেন? সামনের সময়টা আল্লাহ বাসায় যেই দেবে কারণ একটাই আমাদের পৃথিবীতে যে এক পেছনে মুক্তিযোদ্ধা যারা ছিল, যারা অরিজিনাল গেরিলারিতে ছিল তারা আমাদের একটা পৃথিবীতে আমরা সমাজ মুক্ত না করিয়া মৃত্যুর আগ পর্যন্ত আমরা এই রুটেই থাকি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার দেশের বাসা? আমার দেশের বাড়ি বরিশাল। বরিশাল কোথায়? বাকেরগঞ্জ 6 আসন, দাঁড়িয়াল ইউনিয়ন, কাজলাঘাটে। আমার বাপ একজন প্রাইমারি স্কুল শিক্ষক। আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আমি একজন টেক্সটাইল মিলের লাইন সর্দার ছিলাম, বাংলাদেশ টেক্সটাইল মিলের সভাপতি ছিলাম। ও আচ্ছা আচ্ছা, তার মানে আপনি শ্রমিক সংস্থার একজন লিডার। ওকে।